৬৯-এর গণ অভ্যুত্থান কোনোদিনই সফল হতো না যদি আদমজি থেকে, বাওয়ানি থেকে, ডেমরা থেকে শ্রমিকরা এসে এই সংগ্রামে যোগ না দিত এবং তেজগাঁর শ্রমিকরা যদি যোগ না দিত। দাবি দেওয়ার বিষয়টি যখন আসে, আমি বলছিলাম যে ৯০-এর পর ২০১৯-এ যখন নির্বাচন হলো, বাংলাদেশের ইতিহাসের যতগুলো বাঁক পরিবর্তন হয়েছে, অভ্যুত্থান থেকে শুরু করে, প্রতিরোধ থেকে শুরু করে, আমরা সব কিছুতেই কিন্তু ছাত্রদের অগ্রগণ্য ভূমিকাটা দেখেছি। তারাই সেই পরিবর্তনগুলো সাহসিকতার সাথে নিয়ে এসেছে। কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত? এবার তো আমরা যে অচলাবস্থাটা দেখেছিলাম, গণরুম, গেস্ট কালচার থেকে শুরু করে নানা রকম আসলে সংকট ছিল বিগত সময়গুলোতে। এবারে আসলে কোন পরিবর্তনগুলো আপনি আশা করছেন? দেখুন, ছাত্র এবং ছাত্র আন্দোলন সম্পর্কে যেসব সুন্দর সুন্দর কথা আমরা বলি, আমার বিবেচনায় এটা একটু সুপারফ্লুয়াস। কেন মনে হয়? কারণ ছাত্র আন্দোলন একক শক্তিতে কোনো সাফল্য আনতে পারেনি। আমি তো প্রত্যক্ষভাবে এইসব সংগ্রামের সঙ্গে জড়িত। ৬৯-এর গণ অভ্যুত্থান কোনোদিনই সফল হতো না যদি আদমজি থেকে, বাওয়ানি থেকে, ডেমরা থেকে শ্রমিকরা এসে এই সংগ্রামে যোগ না দিত এবং তেজগাঁর শ্রমিকরা যদি যোগ না দিত। এবং শহীদের তালিকা খুঁজলেও দেখা যাবে যে প্রথম শহীদ হয়েছে কিন্তু শ্রমজীবী জনগণ। ওর জন্য একটা স্লোগান সবসময় আমরা গুরুত্ব দিতাম, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা এক হও, এক হও। সুতরাং এই উপলব্ধি যদি না থাকে, এবং ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় আমরা পরিকল্পনা করেছিলাম, ওই মেটাকুলাস প্ল্যানিং না, মাস্টার মাইন্ডেড প্ল্যানিং, আমাদের প্র্যাকটিক্যাল জায়গা থেকে, যে ওরা আমাদেরকে প্রথম ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় প্রথম জল কামান ব্যবহার করা শুরু করলো। তা আমাদের এটা আগে থেকেই প্ল্যান ছিল যে জল কামান দিয়ে ওরা আমাদের অ্যাটাক করুক। একটা ছোট্ট গ্রুপ কলাভবন থেকে বের হয়ে যেয়ে কোনোভাবে যেভাবেই হোক গুলিস্তানের সামনে তখন একটা কামান ছিল, কামানের উপরে দাঁড়িয়ে বক্তৃতা করবে এবং এই আন্দোলনটা জনগণের ভেতরে চলে যাবে। আপনি ভাষা আন্দোলনে যদি দেখেন, সেখানে দেখবেন আপনি সেখানে কিভাবে ছাত্র সমাজ আন্দোলনের সূত্রপাত করলেও সেটা তখনই একটা বেগবান গতি লাভ করলো যখন নাকি সেটার সঙ্গে সাধারণ মানুষের যুক্ত হলো। আবার আমি বলতে চাই আরেকটা উদাহরণ দিয়ে, এই যে ৬২-র আন্দোলন, ৬০-এর দশকের আন্দোলন, সবাই বলে এটা শিক্ষা আন্দোলন, আলটিমেটলি এটা আইয়ুব বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। ভালো করে খোঁজ করলে দেখবেন এইটা মোমেন্টাম পেল, কেননা শিক্ষানীতি যেটা দেওয়া হয়েছিল সেখানে বলা হলো যে ২ বছরের ডিগ্রি কোর্স এখন না, এখন থেকে ৩ বছরের ডিগ্রি কোর্স। সবাই ভাবলো যে বাবা, কৃষকের সন্তান আমি, ২ বছরের খরচ চালাতেই বাবা তো হিমশিম খেয়ে যায়, পারে না, আমাদের অনেকে ড্রপ আউট করতে হয় ৩ বছর হলে। সুতরাং এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য বাঙালিকে বঞ্চিত করবে। এবং এইখান থেকে কিন্তু এসে গেল স্বায়ত্ত শাসনের প্রশ্ন, বঞ্চনার, বৈষম্যের প্রশ্ন ইত্যাদি। এই কথাগুলো আমি বলছি এই কারণে যে পুরা জিনিসটাকে আমাদের অনেক সময় আমরা যেটা ফিলসফিতে বা তত্ত্বে বলা হয় জেনারেল অ্যান্ড পার্টিকুলার। পার্টিকুলার হলো সুনির্দিষ্ট কতগুলো ব্যাপার, আর জেনারেল হলো সুনির্দিষ্ট ব্যাপারগুলোকে নিয়ে আমি যখন এটা একটা সাধারণ সূত্রে পরিণত করি। ছাত্র আন্দোলনের স্ট্রেংথ, শক্তিটা আসে এই জায়গা থেকে যে তার আইডেন্টিটি অ্যাজ এ স্টুডেন্ট, এইটাকে ভিত্তি করে অগ্রসর হতে হবে। এবং কেন আমি রাজনীতি নিয়ে সচেতন হই? আমার ছাত্র অস্তিত্বই আমাকে বাধ্য করে যে আমার শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার শিক্ষা খাতে বরাদ্দ আরো বাড়ানো উচিত। শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হলে আমাদের হয়তো প্রতিরক্ষা খাতে একটু কমিয়ে এটা রেশনালাইজ করা, যেটাকে বলে, এগুলো করা উচিত। সুতরাং অর্থনীতি সম্পর্কে ধারণাগুলো চলে আসে। এবং এই যে হিসাবপত্র বের হচ্ছে, 16 বছরে 22 বছরে 34 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, লুটপাট হয়েছে, বা 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই যে হিউজ অ্যামাউন্ট, এই টাকা যদি পাচার না হয়ে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, এইসব কাজে ব্যবহার হতো তাহলে কত ভালো হতো। কিংবা ধরেন আমাদের কনস্টিটিউশন, আমি পলিটিক্সের পয়েন্টে চলে আসছি, কনস্টিটিউশনে আছে আমাদের রাষ্ট্রের লক্ষ্য খেয়াল করবেন, এইম, কতদিনে এই ম্যাচিভ হবে এটা কিন্তু বলা নাই, সময় সুনির্দিষ্ট নাই। লক্ষ্য হলো অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সমাজকে এবং সমাজের পক্ষ থেকে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। কিন্তু এটাকে মৌলিক অধিকার হিসেবে বললে পরে তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। যদি মৌলিক অধিকার হয় এখন, তাহলে আমি যদি শিক্ষা থেকে বঞ্চিত হই, আমি কোর্টে গিয়ে মামলা করতে পারবো, আমাকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, আই উইল
কম্পেনসেশন দাবি করতে পারবো। জি তো এইসব কনসার্নগুলো সামনে চলে আসে। ওই আইয়ুবের বিরুদ্ধে ওই পিরিয়ডেও আন্দোলনটার সূত্রপাত যখন হয়েছিল, তখন এই শরীফ কমিশন রিপোর্ট নামে একটা রিপোর্ট, সেখানে বলা হয়েছিল শিক্ষাটাকেও আমাদের একটা পণ্যের মতো বিবেচনা করতে হবে এবং ব্যবসার মতো বিবেচনা করতে হবে। লাভ লোকসান, তুমি টাকা দেবে আমি দেবো, এটা লেনদেনের ব্যাপার। এটা কোনোদিন লেনদেনের ব্যাপার হতে পারে না। শিক্ষা, স্বাস্থ্য, বাতাস, অক্সিজেন, এটা কি লেনদেনের ব্যাপার? আমাদের সমাজের ভিতরে দুইটা লোকও যদি অশিক্ষিত থাকে, এটা দুইটা লোক খালি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা কিন্তু না, পুরা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এটা একটা সামাজিক সত্তা, সামাজিক ব্যাপার, পুরা সমাজকে নিশ্চিত করতে হবে। ওর জন্য দাবিটা সবসময় কিন্তু এসেছে সার্বজনীন এবং বিনামূল্যে শিক্ষা একটা লেভেল পর্যন্ত, সেটা নিশ্চিত করতে হবে। অসংখ্য ধন্যবাদ।